হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউপি এক্সাম গাইড। তো তোমরা প্রত্যেকেই জানো যে গতকালকে কিন্তু রাজ্যপাল বলেছেন যে প্রতি বছর এসএসসি পরীক্ষা প্রাইমারি আপার প্রাইমারি প্রত্যেকটা পরীক্ষায় হবে এবং নিয়মিত কিন্তু রিক্রুটমেন্ট হবে। তো প্রত্যেকে কিন্তু ভালো করে পড়াশোনা করো, অবশ্যই তোমাদের পরীক্ষা হবে, খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা হবে। তো আজকে আমরা প্রাইমারি বা আপার প্রাইমারি বা ইন সার্ভিস টিচার যারা পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবে আগামীতে, তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাবো। সেটা হচ্ছে সিটেট 8ই ফেব্রুয়ারি 2026 সালে যে পরীক্ষাটা হয়েছে, তো সেখানে কি কি প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আজকে আমরা কিন্তু আলোচনা করব আজকের ক্লাসে। দেখতে পাচ্ছ যে আজকের আলোচনা টপিক হচ্ছে আমাদের 8ই ফেব্রুয়ারি 2026 সালে যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছিল সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। আর অবশ্যই যে পেপার 2 মানে আপার প্রাইমারিতে এসেছিল, যে আপার প্রাইমারি প্রশ্নগুলো যে প্রাইমারিতে আসবে না এমনটা নয়, কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই আসবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন প্রত্যেকে আনসার করবে। আশা করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু সহজ এবং আমি বুঝিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো। বলছে কি, দেখো অ্যাসার্টেশনে কি বলছে, শিশুদের শারীরিক বিকাশে বিলম্ব হলে তাদের সামাজিক এবং তাদের যে ইমোশনাল ডেভেলপমেন্ট বা আবেগীয় বিকাশও প্রভাবিত হয়। তাহলে প্রশ্নর যে প্রথম যে দাবিটা কি, যে শিশুর শারীরিক বিকাশ যদি বিলম্ব হয়, মানে কোনো একটা শিশুর যদি শারীরিক বিকাশ ঠিকঠাক না হয়, তাহলে ওই শিশুর সামাজিক বিকাশ এবং তাদের যে ইমোশনাল ডেভেলপমেন্ট এটাও কিন্তু প্রভাবিত হবে এটার কারণে। কারণটা কি? কারণ শিশুদের বিকাশের ধারায় ধারাবাহিকতা বা ডেভেলপমেন্টাল কন্টিনিউটি বিদ্যমান। তাহলে কি হবে অ্যান্সার বলো? এ এবং আর দুটোই সত্য, আর এর সঠিক ব্যাখ্যা। অপশন নাম্বার 2 বলছে এ এবং আর উভয় সত্য, কিন্তু আর এর ব্যাখ্যা নয়। এ সত্য আর মিথ্যা, এ এবং আর দুটোই মিথ্যা। তাহলে কি হবে অ্যান্সার? করে ফেলো। অলরেডি কিন্তু বিকাশ মানে ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ এই চ্যাপ্টারটা কিন্তু আমি তোমাদেরকে থিওরিটা পড়িয়েছি। তাহলে কি হবে অ্যান্সার? এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। তাহলে আমরা দেখলাম যদি কোনো শিশুর মানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট যদি না হয়, মানে তার শারীরিক ডেভেলপমেন্ট যদি ঠিকঠাক না ঘটে, তাহলে তার সামাজিক বিকাশ, তার আবেগীয় বিকাশ, তার প্রক্ষোভিক বিকাশ, তার নৈতিক বিকাশ, সমস্ত দিকের বিকাশ কিন্তু প্রভাবিত হবে। কারণটা কি? কারণ একটা বিকাশ আর একটা বিকাশের সঙ্গে কোরিলেটেড, মানে একটা বিকাশ আর একটা বিকাশের সঙ্গে সম্পর্কিত, এবং সেই বিকাশটা কিন্তু কন্টিনিউটি মানে নিরবিচ্ছিন্ন, মানে একটা বিকাশ পরের বিকাশকে ত্বরান্বিত করে, মানে মানে ক্রমান্বয়ে চলতে থাকে, যে কখনো এটা বিচ্ছিন্ন নয়। তাই এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ। বোঝা গেল? ক্লিয়ার? দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকটা আমি কিন্তু একদম পুরোপুরিভাবে ডিটেলসে লিখে দিয়েছি। তোমরা যখন পিডিএফটা পড়বে তখন ইজিলি তোমরা বুঝতে পারবে। ওকে, একটু পড়ে নেবে পিডিএফটা, তাহলে পেরে যাবে। চলো 2 নম্বর প্রশ্ন, দুয়েরটা আনসার করো। বলছে পেঁয়াজের মতে জ্ঞানীয় বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? খুব ভালো একটা প্রশ্ন, যে পেঁয়াজের মতে কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়। নাম্বার 1, বিদ্যমান তথ্য ভাণ্ডারের সঙ্গে নতুন তথ্য ও ধারণার সরল সংযোজন। 2 নম্বর বলছে ভাষাগত দক্ষতার বিকাশের উপর নির্ভরশীল একটি প্রক্রিয়া। 3 নম্বর, সাংস্কৃতিক উপকরণ বা কালচারাল টুলস ব্যবহারের ক্ষমতা অর্জনের প্রক্রিয়া। 4 নম্বর বলছে নিজের স্কিমা পরিবর্তনের মাধ্যমে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া বা অ্যাডাপ্টেশন করাকে বলছে কগনিটিভ ডেভেলপমেন্ট। তাহলে কি হবে অ্যান্সার পেঁয়াজের মতে? অবশ্যই। তাহলে সঠিক আনসার এখানে অপশন নাম্বার 4। কারণটা কি? এখানে স্কিমার যে পরিবর্তন, সেই স্কিমার পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীরা কি করে? জ্ঞান অর্জন করে। এটা কি বলছেন কি জ্ঞান পিয়াজেট কগনিটিভ ডেভেলপমেন্ট। বোঝা গেল? অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। এখানে ডিটেলসে লেখা আছে, একটু পড়ে নেবে তাহলে ইজিলি তোমাদের মনে থেকে যাবে। চলো পরের প্রশ্ন দেখো। বলছে শিক্ষকদের শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা বা কোলাবোরেশন, দলগত কাজ বা ওয়ার্ক মানে গ্রুপ ওয়ার্ক এবং পারস্পরিক মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন এড়িয়ে চলা উচিত। তাহলে শিক্ষকদের উচিত কি? শিক্ষকদের উচিত হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ, কোলাবোরেশন, ইন্টারাকশন এগুলোকে এড়িয়ে চলতে হবে। শিক্ষকের কাজ হচ্ছে এগুলোকে এড়িয়ে চলা। কারণটা কি? কারণটা হচ্ছে শেখা একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া। আমাদের যে লার্নিং
লার্নিংটা হচ্ছে একটি প্যাসিভ প্রক্রিয়া এবং এটি মুখস্থ করা বা মেমোরাইজেশন এবং ইমিটেশন মাধ্যমে সব থেকে কার্যকর হয়। তাহলে কি বলতো, তাহলে অপশন যে এটা পেলাম এটা কি সঠিক? একদম নয়। তাহলে এটাও কিন্তু আমার ভুল, এটাও কিন্তু ভুল। 2 নাম্বার কারণটা কি, কারণটাও আমার কিন্তু ভুল। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 4, এ এবং আর হচ্ছে উভয় মিথ্যা। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। বোঝা গেল? একটু পড়ে নেবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কৈশোরকালে বা অ্যাডোলেসেন্সে উচ্চতা ও ওজনের দ্রুত বৃদ্ধি, যা সাধারণত যৌন পরিপক্কতার বা সেক্সুয়াল ম্যাচুরিটির আগে ঘটে, তাকে কি বলা হয়? মানে প্রশ্নে বলতে চাইছে একটা শিশু যখন তার কৈশোরকালে পা দেয়, তার কৈশোরকাল পরিপূর্ণ হওয়ার আগেই সেই শিক্ষার্থীর উচ্চতা এবং ওজন দ্রুত হারে বৃদ্ধি পায়। এই ঘটনাটিকে কি বলা হয়? গ্রোথ স্পাউট, ডেভেলপমেন্ট ট্রেন্ড, মেনিস্ট্রেশন আর পোবেসেন্স। তো এখানে সঠিক আনসার কি হবে? গ্রোথ স্পোর্ট। অপশন নাম্বার ই হচ্ছে কারেক্ট। বোঝা গেল? তাহলে এটা কি বলতে কি বোঝাচ্ছে, যখন কোনো শিক্ষার্থী বলতে পারি বা যখন কোনো ছেলে বা মেয়ে তার যে সেক্সুয়াল ম্যাচুরিটি পূর্ণ হওয়ার আগেই যখন তার উচ্চতা এবং ওজন দ্রুত হারে বৃদ্ধি পাবে, সেটাকে আমরা কি বলবো? গ্রোথ স্পট। ওকে, ক্লিয়ার? চলো 5 নাম্বারটা, 5-এর প্রশ্ন দেখো। বলছে পার্থক্য সম্পর্কে কথা বলার সময় এমন ভাষা ব্যবহার করা উচিত যেখানে ব্যক্তিকে তার পার্থক্যের আগে গুরুত্ব দেওয়া হয়। যেমন ডিসেবল স্টুডেন্টের পরিবর্তে স্টুডেন্ট উইথ ডিসেবিলিটি কথাটি ব্যবহার করা হবে। ঠিক আছে? যেমন আগেকার দিনে বলি ন্যাংরা, ন্যাংরা ছেলে, ন্যাংরা মেয়ে, আমরা বলি তো, এগুলো বলা যাবে না। এখন বলতে হবে কি? বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। বুঝতে পারছি? স্পেশাল নিডস শিশু, এটা বলতে চাইছে। তাহলে যখন কোনো শিশুকে আমি একটা শিশু থেকে আরেকটা শিশুকে পার্থক্য করব কোনো একটা বিষয়ের পরিপ্রেক্ষিতে, তখন কি করব? তার যে কথাগুলো আমি ব্যবহার করব সেগুলোর বিকল্প হিসেবে অন্য কিছু ব্যবহার করতে হবে। যেমন ডিসেবল স্টুডেন্টের পরিবর্তে ব্যবহার করতে হবে স্টুডেন্ট উইথ ডিসেবিলিটি। ঠিক আছে? এটা এটা হচ্ছে দাবি। কারণটা কি? কারণটা হচ্ছে বিভিন্ন চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সম্পর্কে কথা বলার সময় আমরা যে ভাষা ব্যবহার করি তা আমাদের দৃষ্টিভঙ্গি ও মনোভাবকে প্রভাবিত করে। অবশ্যই একটা শিশু ধরো চোখে দেখতে পায় না, বা একটা শিশু ধরো ভালো করে হাঁটতে পারে না, আমরা কি করি? যে তাকে বলি যে ন্যাংরা, কানা, খোড়া। এই কথাটা যদি না বলে আমরা তাকে যদি বলি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাহলে শুনতে কতটা ভালো লাগছে, ঠিক না? তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ। এ এবং আর উভয় সত্য, আর হচ্ছে এ এর সঠিক ব্যাখ্যা। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো পরের প্রশ্ন দেখো। এবার আমরা 6 নাম্বার প্রশ্ন দিকে যাব। এখানে একটা দাবি করছে যে মধ্য বিদ্যালয় বা মিডিল স্কুলে শিক্ষার্থীদের প্রতিদিন বা প্রতি সপ্তাহে তাদের আবেগ সম্পর্কে লিখতে এবং সেগুলি নিয়ে পর্যালোচনা করতে উৎসাহিত করা উচিত। মানে বলা হয়েছে যখন একটা শিশু মিডিল স্কুল মানে মাধ্যমিক লেভেলে যখন পড়াশোনা করবে, তখন প্রতি সপ্তাহে হতে পারে বা প্রতিদিন তাদের মনের মধ্যে যে আবেগ রয়েছে সে আবেগ সম্পর্কে লিখতে বলা হলো। যে শিক্ষার্থীদেরকে বলা হলো যে তোমাদের কোন একটা জিনিস কি কি ভালো লাগে, তোমার কোন জিনিসটার প্রতি ল্যাক আর রয়েছে, কোন জিনিসটা তোমার ভালো লাগে না, এই জিনিসটা তুমি লেখো। লেখার পরে তুমি তাদেরকে বললে যে কেন তোমার ভালো লাগে বা কেন তোমার ভালো লাগে না, এই জিনিসটার ওপরে তুমি তাদেরকে কিছু ব্যাখ্যা করতে বললে। কারণটা কি? কারণটা হচ্ছে নিজের আবেগকে বোঝা একটি কগনিটিভ প্রক্রিয়া বা জ্ঞানীয় প্রক্রিয়া, যা কার্যকর পদক্ষেপ গ্রহণে সহায়তা প্রদান করে। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে এটাও কিন্তু আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ। এ এবং আর হচ্ছে উভয় সত্য, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। বোঝা গেল? ক্লিয়ার? এই প্রশ্নগুলো কিন্তু সিটেট পরীক্ষায় এসেছিল। পরের 7 নাম্বার প্রশ্ন বলছে কনস্ট্রাকটিভিজম বা নির্মিতিবাদী শিক্ষণ পদ্ধতি অনুযায়ী শেখা সব থেকে বেশি সহজতর হয় যখন। তাহলে একটা নির্মিতিবাদ ক্লাসরুমের শিক্ষার্থীরা কখন সব থেকে ভালোভাবে শিখতে পারে? বলছে কার্যক্রমগুলি পারস্পরিক মিথস্ক্রিয়ামূলক এবং সহযোগিতামূলক।
ধরো কোনো একটা ক্লাসরুমে যখন আমি কোনো একটা বিষয় পড়াচ্ছি, সে পাঠ্য বিষয়টা কি একটার সঙ্গে আর একটা সম্পর্কিত বা একটার সঙ্গে আর একটা রিলেটেড, তখন। 2 নম্বর বলছে বিষয়বস্তু যদি বিচ্ছিন্ন হয়, যখন কোনো একটা বিষয়বস্তু পড়াবো একটা বিষয় থেকে আর একটা বিষয় সম্পূর্ণ যদি আলাদা হয়। 3 নম্বর বলছে শিক্ষণ পদ্ধতি শিক্ষক কেন্দ্রিক বা টিচার সেন্ট্রিক এবং সংস্কৃতি নিরপেক্ষ বা কালচারালি ইনডিফারেন্ট হয়। যে আমাদের যে টিচার পদ্ধতি রয়েছে বা শিক্ষণ পদ্ধতি রয়েছে, যদি শিক্ষণ পদ্ধতিটা যদি শিক্ষক কেন্দ্রিক হয় তাহলে সেটা বেশি কার্যকর হবে। 4 নম্বর বলছে কাজগুলি অসংলগ্ন বা ইনকোহারেন্ট বা বিশৃঙ্খল হলে, মানে যে বিষয়টা আমরা শেখাবো সেগুলো যদি এলোমেলো বিশৃঙ্খল ভাবে আমরা শেখাই তাহলে শিক্ষার্থীরা ভালোভাবে শিখতে পারবে। তাহলে কি হবে অ্যান্সার? বলে ফেলো। এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। তাহলে যে বিষয়টা আমরা বাচ্চাদেরকে পড়াবো সেই বিষয়গুলো যাতে একটার সঙ্গে আর একটা ইন্টারঅ্যাক্টিভ হয় এবং কোলাবোরেটিভ হয়, তাহলে কিন্তু বিষয়বস্তুর শিক্ষার্থীর কাছে বেশি কার্যকর হবে। চলো পরের প্রশ্ন। বলছে লার্নিং সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়? বলছে লার্নিং সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক নয়? শিক্ষার্থীরা এমন জ্ঞান নির্মাণ করে যা তাদের কাছে অর্থবহ মনে হয়। 2 নম্বর বলছে নতুন শেখা বর্তমান বোঝাপড়া বা কারেন্ট আন্ডারস্ট্যান্ডিং এর উপর নির্ভর করে। 3 নম্বর বলছে সামাজিক মিথস্ক্রিয়া শেখাকে বাধাগ্রস্ত করে। 4 নম্বর বলছে সব থেকে অর্থবহ শিক্ষা বাস্তব জীবনের কাজে মধ্যে ঘটে। তাহলে কোনটি নয় বলেছে? শেখার ক্ষেত্রে নিজের কোন বক্তব্যটি সঠিক নয়? তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার 3, যে সামাজিক মিথস্ক্রিয়া কখনো আমাদের লার্নিং এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে না। সামাজিক মিথস্ক্রিয়া যার যত ভালো, লার্নিং তার তত ভালো। তাই অপশন নাম্বার 3 হচ্ছে আমাদের সঠিক আনসার। বাকিগুলো কিন্তু প্রত্যেকটা ভুল, এখানে প্রশ্ন অনুযায়ী ভুল, কারণ প্রশ্ন বলেছে নয় বলেছে। ঠিক আছে, চলো 9 নম্বর কোশ্চেন। বলছে নিম্নলিখিত কোনটি সমস্যা সমাধান বা প্রবলেম সলভিং এর ক্ষেত্রে কার্যকর কৌশল নয়? এটাও কিন্তু নয় বলেছে। বলছে প্যাটার্ন ও রিলেশনশিপ চিহ্নিত করা। যে সমস্যাটা তোমার হয়েছে সেই সমস্যাটার প্যাটার্ন তোমাকে খুঁজতে হবে। তাহলে একটা সমস্যার সঙ্গে আরেকটা সমস্যার কি রিলেশনশিপ রয়েছে সেটাও খুঁজে বের করতে হবে। 2 নম্বর বলছে সমস্যার সমাধানে যৌক্তিক যুক্তি বা লজিক্যাল রিজনিং ব্যবহার করা। 3 নম্বর বলছে প্রাসঙ্গিক তথ্য বা রিলিভেন্ট ইনফরমেশনকে উপেক্ষা করা। 4 নম্বর বলছে জটিল সমস্যাকে সহজ অংশে ভাগ করা। তাহলে কি হবে অ্যান্সার? এখানে নয় যেহেতু বলেছে তাই অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। প্রাসঙ্গিক বা রিলিভেন্ট ইনফরমেশন গুলোকে উপেক্ষা করা, কখনোই প্রাসঙ্গিক জিনিসগুলোকে আমরা উপেক্ষা করব না। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। চলো পরের প্রশ্ন দেখো, 10 নম্বরটা। 10-এর প্রশ্নটা কি বলছে? প্রত্যেকে কিন্তু এই যে আমি ব্যাখ্যাগুলো দিয়েছি, ব্যাখ্যাগুলো একটু পড়ে নেবে। আমি যে কথাগুলো বলছি সেগুলোই কিন্তু ব্যাখ্যাতে লেখা আছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। 10 নম্বর কোশ্চেন বলছে পেঁয়াজের মতে যখন শিশুরা সাধারণীকরণ বা জেনারেলাইজেশন করতে পারে এবং বিভিন্ন অনুমান বা হাইপোথিসিস কল্পনা করে, মনের মধ্যে সেগুলি পরীক্ষা নিরীক্ষা বা মেন্টাল ট্রায়াল অ্যান্ড এরর করতে সক্ষম হয়, তারা কোন স্তরে থাকে? দেখবে আমরা জানি যে পেঁয়াজের 4টে স্তরের কথা বলেছেন। সব থেকে শেষের যেটা স্তর রয়েছে, যেটা ফর্মাল অপারেশনাল স্টেজ বলি, সেই ফর্মাল অপারেশনাল স্টেজে কিন্তু বাচ্চারা কি করতে পারে? হাইপোথিসিস থিঙ্কিং করতে পারে, মানে কিছু অনুমান করে চিন্তা চিন্তা ভাবনা করতে পারে, মানে অনুমান করতে পারে। কোন স্তরে? সেটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। বোঝা গেল? ক্লিয়ার? অপশন 4। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে শিক্ষার্থীরা দক্ষতার সঙ্গে এবং অর্থবহ উপায়ে শেখে, মানে শিক্ষার্থীদের যে লার্নিং, শিক্ষার্থীরা যেটা শিখছে তাদের শিক্ষণীয় বিষয়টা কখন মিনিংফুল হবে? অপশন নাম্বার এ বলছে বিষয়বস্তু তাদের কাছে যদি ইনকোহারেন্ট বা তথ্যের টুকরো আকারে উপস্থাপন করা হয়, মানে বিষয়বস্তু তাদের কাছে অসংলগ্ন তথ্যের টুকরো আকার যখন উপস্থাপন করা হবে। 2 নম্বর বলছে দক্ষতা অর্জনের পরিবর্তে ব্যর্থতা এড়ানোর ওপরে জোর দেওয়া হবে, মানে কোনো একটা ধরো জিনিস শেখানোর থেকে যে তুমি যাতে ফেল না করো তার উপর জোর দেওয়া হলো।
3 নাম্বার বলছে নতুন ধারণাটি পূর্বে শেখা বিষয়বস্তু থেকে সম্পূর্ণ যদি আলাদা হয়। 4 নাম্বার বলছে তাদের প্রতিক্রিয়া রেসপন্স এবং ব্যক্তিগত অভিজ্ঞতাগুলিকে সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সে গুরুত্ব দেওয়া হবে। তাহলে কি হবে অ্যান্সার? প্রত্যেকে চেষ্টা করো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার 4। তাহলে অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। তাহলে কি হবে? যখন শিক্ষার্থীরা ভালো করে শিখবে কখন? যখন তাদের রেসপন্স মানে ধরো কোনো একটা জিনিস আমি পড়াচ্ছি, শিক্ষার্থীরা সেটাকে রেসপন্স করলো, সেই রেসপন্সকে এবং ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোকে যখন আমি গুরুত্ব দেব, যে শিক্ষার্থীর যে রেসপন্স, শিক্ষার্থীর যে ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলোকে যখন আমি প্রায়োরিটি দেব, গুরুত্ব দেবো, তখনই কিন্তু শিক্ষার্থীরা ভালোভাবে শিখতে পারবে। তো অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট। পরের কোশ্চিন দেখো। পরের কোশ্চিন, লরেন্স কোহেলবার্গের মতে খুব ছোট শিশুদের নৈতিক বিচার যেটা মোরাল রিজনিং প্রধানত কোন নীতির উপরে গড়ে ওঠে? ছোট ছোট বাচ্চাদের মোরাল রিজনিং বা নৈতিক বিকাশ কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে? আত্মকেন্দ্রিকতা নীতি, মানে ইথিক্স অফ কেয়ার মানে যত্নের নীতি, অন্যের দৃষ্টিভঙ্গির নীতি, আর আইনের নীতি। তাহলে কি হবে? এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ। অপশন নাম্বার 1 হচ্ছে কারেক্ট, সেটা ইথিক্স অফ ইগোসেন্ট্রিজম মানে আত্মকেন্দ্রিকতার নীতি। মানে দেখবে ছোট বাচ্চারা সবকিছু নিজে নিতে চায়। ধরো কোনো একটা মানে বাবার দুটো বাচ্চা আছে, একটা ছোট বাচ্চা একটা বড় বাচ্চা, ঠিক আছে, একটা ছোট বাচ্চা একটা বড় বাচ্চা। দেখবে দুটো চকলেট নিয়ে আসলে সেই ছোট বাচ্চাটা সে দুটো চকলেটই নিয়ে নিতে চায়, সে চায় যে আমিই সব নেব, কারণ সে হচ্ছে আত্মকেন্দ্রিক হয়। ছোট বাচ্চারা বেশি আত্মকেন্দ্রিক হয়। তাই এখানে সঠিক আনসার অপশন নাম্বার এ। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে বৈচিত্র্য বা ডাইভার্সিটি এবং ইনক্লুশন শিক্ষাদান ও শিক্ষণকে উন্নত করে। একটা দাবি করছে যে ডাইভার্সিটি মানে বৈচিত্র্য এবং ইনক্লুশন মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা যেটা শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষণকে উন্নত করে। একদম ঠিক। কারণটা কি? কারণটা হচ্ছে পার্থক্যের ভিত্তিতে আলোচনা বা কনজারভেশন অ্যাক্রস ডিফারেন্স শিশুদের সমালোচনামূলক বা ক্রিটিক্যাল ও সৃজনশীল ক্রিয়েটিভ চিন্তাভাবনার ক্ষমতাকে বাধাগ্রস্ত করে। তাহলে কি হবে অ্যান্সার? আনসার করো প্রত্যেকে। তাহলে কি হবে অ্যান্সার? আমরা দেখলাম এখানে যেটা দাবি করছে সে দাবিটা কিন্তু ঠিক, যে বৈচিত্র্য এবং ইনক্লুশন শিক্ষার্থীর শিখন এবং শিখন পদ্ধতিকে উন্নত করে। একদম কারেক্ট। কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে ব্যক্তিগত যে পার্থক্য, সে ব্যক্তিগত পার্থক্য বা সমালোচনা এই সমস্ত জিনিস কিন্তু শিক্ষার্থীর সৃজনশীলতার চিন্তা ভাবনায় কখনো বাধা সৃষ্টি করে না, বরঞ্চ এগুলো আরো বেশি কি করে? শিক্ষার্থীকে সৃজনশীল হতে শেখায়। তো অপশন নাম্বার আরটা হচ্ছে ভুল। তাহলে অপশন এ সঠিক, আর হচ্ছে মিথ্যা, অপশন 3। ঠিক আছে, ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখো। বলছে শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের চাহিদা বা ডাইভার্স নিডস পূরণের জন্য নিম্নলিখিত কোনগুলি কার্যকর শিক্ষণ কৌশল বা টিচিং স্ট্র্যাটেজি? ধরো ক্লাসরুমে শিক্ষার্থীদের ডাইভার্স নিডস, ধরো কোনো শিক্ষার্থী গণিতে ভালো, কোনো শিক্ষার্থী আবার ইংরেজিতে ভালো, কোনো শিক্ষার্থী আবার পরিবেশে ভালো। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থীর আলাদা আলাদা চাহিদা রয়েছে আর ডাইভার্স নিডস রয়েছে। সেই নিডসগুলোকে পূরণ করব কিভাবে, কোন স্ট্র্যাটেজিতে? অপশন নাম্বার এ বলছে ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন, প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা ইনস্ট্রাকশন দিতে হবে। 2 নম্বর বলছে স্ট্যান্ডার্ডাইজ কারিকুলাম, প্রত্যেকের জন্য একই রকমের কারিকুলাম রাখতে হবে। 3 নম্বর বলছে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান, প্রত্যেকের জন্য আলাদা আলাদা এডুকেশন প্ল্যান তৈরি করতে হবে। তাহলে বারবারই আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড কারিকুলাম কখনোই হবে না। তো অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার সি হচ্ছে সঠিক। তাহলে কোনটা হবে? এ সি হচ্ছে কারেক্ট, অপশন নাম্বার 3। ইজ ইট ক্লিয়ার? চলো পরের প্রশ্ন দেখো। 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন বলছে একটা কনস্ট্রাকটিভিস্ট মানে তাত্ত্বিকদের মতে, মানে যারা নির্মিতিবাদী, তাহলে নির্মিতিবাদীদের মতে কোনটি হবে? শিশুরা স্বাভাবিকভাবে পৃথিবীকে বোঝার ও অর্থ খুঁজে বের করার
প্রবণতা রাখে, মানে প্রত্যেকটা শিশু নিজের যে জ্ঞান, নিজের যে বিচার বুদ্ধি, সেগুলোর পরিপ্রেক্ষিতেই সারা পৃথিবীর সম্পর্কে তারা জ্ঞান অর্জন করে। 2 নম্বর বলছে, শিশুরা কেবল বাহ্যিক প্রেরণা বা এক্সট্রিনসিক মোটিভেশন পেলেই শেখে। 3 নম্বর বলছে, শিশুরা সব থেকে ভালো শেখে যখন তথ্য তাদের কাছে চূড়ান্ত বা ফাইনাল আকারে উপস্থাপন করা হয়। অপশন নাম্বার 4 বলছে, শিশুদের মধ্যে অবাধ আচরণের প্রবণতা থাকে যা সংশোধন করা প্রয়োজন। তাহলে কি হবে অ্যান্সার? বলে ফেলো। একদমই তাই, সঠিক আনসার অপশন নাম্বার এ। তাহলে একটি নির্মিতিবাদ ক্লাসরুমের শিক্ষার্থীরা তখনই ভালো শেখে যখন শিক্ষার্থীরা নিজের জ্ঞান ও বিচার বুদ্ধির মাধ্যমে সারা পৃথিবী সম্পর্কে, বিশ্বজগৎ সম্পর্কে বা কোনো একটা দেশ সম্পর্কে তথ্য খুঁজে খুঁজে শেখে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। চলো পরের প্রশ্ন। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো।